নমস্কার, আমি অনির্বাণ অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম পাদামচেন। ইস্ট সিকিম সিরিজের এটাই হতে চলেছে আমার শেষ ভিডিও। আগের দিন আপনাদের নাথুলা থেকে একদম বাবা মন্দির, জুলুক, সিল্ক রুট হয়ে এই পাদামচেন পর্যন্তই দেখিয়েছিলাম। আর আজকে এখান থেকে যাব হচ্ছে দার্জিলিংয়ে। আর কিছুক্ষণের মধ্যে আমি স্টার্ট করব, বাট শুরুতেই আমার হোমস্টে থেকে বাইরের ভিউটা চলুন আপনাদেরকে দেখাই। অসাধারণ একটা ভিউ। মানে সকালে ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরিয়ে যদি এরকম একটা ভিউ দিয়ে দিনের শুরুটা হয়, তার থেকে ভালো আর কি হতে পারে বলুন তো। বাট তাও এই পাদামচেনকে বিদায় জানিয়ে আজকে ফিরে যেতে হবে দার্জিলিংয়ে। চলুন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবো। একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর স্টার্ট করব। পাদামচেন থেকে আবার স্টার্ট করে দিলাম। আর এদিকে এখন টাইম হচ্ছে সকাল 7:53। সুন্দর একদম ঝলমলে রোদ্দুরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর এই ওপরে এই যে বিল্ডিংটা দেখছেন, এখানেই কালকে আমি ছিলাম। এরকম প্রকৃতির মাঝখানে এই যে একটা রাত কাটালাম, দারুণ রিফ্রেশিং। আর হোমস্টের প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত ভালো, সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন ফিরছি। এই হোমস্টেতে আমার খরচা পড়েছিল 1000 টাকা, একদম ফুডিং লজিং ধরে। আর সমস্ত হোমস্টেতে এখানে একই সিস্টেম, মোটামুটি ওই 1000 থেকে 2000 টাকার মধ্যেই এখানে আপনি থাকা খাওয়া সহ হোমস্টে পেয়ে যাবেন। আর আগের থেকে যদি এখানে বুকিং করে নাও আসেন, এখানে এসেও বুক করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর আমি যে হোমস্টেটাতে ছিলাম সেটা তো আপনাদেরকে দেখালামই। ওটার লোকেশান হচ্ছে পাদামচেন পুলিশ চেকপোস্টের জাস্ট পাশে। আর এখানে দুপাশে দেখুন একদম ঘন সবুজের বন, সামনে পাহাড়, উপরে নীল আকাশ, আর এদিকে এরকম সবুজ বন। কি চাই আর। এদিকে এখানে আরও একটা হোমস্টে, আইসল্যান্ড হোমস্টে। এখানকার সমস্ত হোমস্টে থেকেই এই পাহাড় আর এই ফরেস্টের অসাধারণ ভিউ পাবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শোনেন, তাহলে আমার কিন্তু জুলুকের থেকে এই পাদামচেনকেই বেশি ভালো লাগলো। দেখুন সামনেটা একবার, আর এই সাইডের ভিউটা দেখুন, অসাধারণ। ওয়েদার ক্লিয়ার থাকলে পাহাড়কে যে কতটা সুন্দর লাগে জাস্ট দেখুন একবার। আর এই সমস্ত জায়গায় বাইক নিয়ে আসলে সবসময় আস্তে চালাবেন। যে কথাটা সবসময় বলি, আজও বলছি, এনজয় দ্য বিউটি অফ দ্য মাউন্টেন্স অ্যাট লো স্পিড। আর এখানে এই যে দুপাশে ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে টেম্পারেট ফরেস্ট। এই নাথুলা থেকে যখন এই রুটে আসবেন,
তখন এই ভেজিটেশন কভারের এই ট্রানজিশনটাও একটু লক্ষ্য করবেন। মানে তুন্দ্রা থেকে শুরু করে এই টেম্পারেট পর্যন্ত ভেজিটেশন কভারের এই ট্রানজিশনটাও এই রুটে কিন্তু খুব সুন্দর বোঝা যায়। আমি জানি না এখানে আমি কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়েই যাচ্ছি কি না, বাট বায়োডাইভার্সিটি এখানে কিন্তু বেশ ভালো রিচ। রাস্তায় তো দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে। তাই এই রাস্তায় আপনি যখন আসবেন আপনার একমাত্র সঙ্গী হবে হচ্ছে এই পাখির ডাক আর ঝিঝি পোকার ডাক। মানে বাইকের ইঞ্জিন সাউন্ড আমি যদি অফ করে দিই তাহলে খুব ভালো সেটা রিয়েলাইজ করতে পারবেন। তো চলুন সামনে একটু দাঁড়িয়ে আপনাদেরকে রিয়েল সাউন্ডটা শোনাই। এরকম গাঢ় ঝিঝি পোকার ডাক একবার বুঝতে পারছেন? মানে এই সমস্ত জায়গায় আসলে প্রকৃতির এই নির্জনতাকে উপভোগ করতেও কিন্তু দারুণ লাগে। আর এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর কালকে আপনাদেরকে বলেছিলাম যে জুলুক থেকে পাদামচেন পর্যন্ত ওই 8-9 কিলোমিটারের স্ট্রেচে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ, কিন্তু ওখানেও দেখলাম রাস্তার কাজ চলছে। সো আশা করা যায় 3-4 মাস পরে আপনারা যারা আসবেন তারা ওই স্ট্রেচটাতেও রাস্তার কন্ডিশন ভালোই পাবেন। আর এই পাদামচেনের অল্টিটিউড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8000 ফিট মতো। নাথুলা বা নাথাং ভ্যালির ওখানে যে হাড় হিম করা ঠান্ডাটা সেইটা এখানে নেই। আর এই পাদামচেনে আপনারা যদি কখনো স্টে করেন তাহলে মাউন্টেন্স আর ভ্যালির একটা অসাধারণ মেলবন্ধন এখানে দেখতে পাবেন। আর তার সাথে অ্যাডিশনালি পাচ্ছেন হচ্ছে এই টেম্পারেট ফরেস্ট আর হচ্ছে এখানকার এই রিচ বায়োডাইভার্সিটি। সব মিলিয়ে দারুণ একটা মেমোরি নিয়ে আপনি কিন্তু ফিরতে পারবেন। এখানে আমি এখন লিংতাম ঢুকলাম। এই যে সামনে দেখুন বোর্ডও দেওয়া রয়েছে। আর এদিকে এখন টাইম হয়েছে হচ্ছে 8:22, অর্থাৎ পাদামচেন থেকে এই লিংতাম পর্যন্ত আসতে আমার টাইম লাগলো হচ্ছে পাক্কা আধ ঘন্টা। আর পাদামচেনের মতো এই লিংতামও দারুণ একটা অফবিট ডেস্টিনেশন। এখানেও আপনি পাহাড় আর উপত্যকার দারুণ একটা মেলবন্ধন দেখতে পাবেন। আর পাদামচেনের তুলনায় এই জায়গায় অল্টিটিউড অনেকটাই কম, সেই কারণে ঠান্ডাটাও এখানে অনেকটা কম। আর আসার সময় আমি গুগলে দেখছিলাম যে এখানে একটা পাহাড়ি নদীও রয়েছে। চলুন সামনে গিয়ে নিশ্চয়ই দেখতে পাবো। আর এদিকে মাইল ফলক বলছে রংলি 10, পেডং 43।
আমার আজকে এই ঋষিখোলা, পেডং, সিলেরিগাঁও ওই সাইডটাতেই যাওয়ার ইচ্ছা ছিল, দিয়ে কালকে একদম কালিম্পং হয়ে দার্জিলিং ব্যাক করবো ভেবেছিলাম। এবার আজকে হঠাৎই দার্জিলিংয়ে আমার একটা মিটিং পড়ে গেছে, তাই 11টার মধ্যে আমাকে দার্জিলিংয়ে ঢুকতেই হবে। আর তাছাড়া এই পদামচেন, লিংতাম, সিলেরিগাঁও, ঋষিখোলা এই সমস্ত জায়গায় মোরলেস সিমিলার। প্রত্যেকটা জায়গারই মেন অ্যাট্রাকশান হচ্ছে ওখানকার অসাধারণ ন্যাচারাল বিউটি, আর তার সাথে অ্যাডিশনালি আপনি পাবেন হচ্ছে ওখানকার রিচ বায়োডাইভার্সিটি। ওখানেও যেতে পারলে ভালো হতো, বাট কি আর করা যাবে, চাকরি যখন করছি চাকরির মান তো রাখতেই হবে। এমনিতে আজকে ছুটির দিনই ছিল, বাট হঠাৎ করে অ্যাডমিনিস্ট্রেশন ডেকেছে। আর এখানেই আমি চলে এসেছি হচ্ছে লিংতাম চেকপোস্টে। এখানে আমাকে পারমিট জমা দিতে হবে। এখানে দুটো পারমিটেরই অরিজিনালটা আমাকে দিয়ে দিতে হবে। ওকে ওকে। পারমিট জমা দিয়ে আবার স্টার্ট করে দিলাম। এই পারমিটের পুরো ডিটেলড প্রসিডিওর আপনাদের সাথে আমি কিন্তু অলরেডি শেয়ার করেছি। যারা আমার গ্যাংটক থেকে নাথুলার ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে ওখানে আমি একদম ডিটেলসে বলেছি যে কত রকমের পারমিট হয়, কোন কোন ডিপার্টমেন্ট এই পারমিট ইস্যু করে, কোন চেকপোস্টে কোন পারমিট জমা দিতে হয়, এটসেট্রা এটসেট্রা। তাই যারা আমার গ্যাংটক থেকে নাথুলার ভিডিওটা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন, আশা করি পারমিট নিয়ে তাহলে আর কোনো ডাউট থাকবে না। আর এখানে এই পাহাড়টা কি অসাধারণ লাগছে একবার দেখুন। আর নিচ দিয়েই বয়ে যাচ্ছে হচ্ছে বাকুতার রিভার। অর্থাৎ আপনারা যদি কেউ লিংতামে এসে একদিন স্টে করেন তাহলে এখানকার অসাধারণ ন্যাচারাল বিউটিতে একটা বাড়তি ডাইমেনশন অ্যাড করবে হচ্ছে এই সুন্দর পাহাড়ি নদীটা। সামনেটা জাস্ট দেখুন একবার। এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখানে আমি চলে আসলাম হচ্ছে রংলি বাজার। এই রংলি হচ্ছে সিকিমের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মার্কেট এরিয়া। এটাও প্যাকিয়ং ডিস্ট্রিক্টে পড়ে। আর এই রংলি এখানে একটা সাব ডিভিশনও রয়েছে। এখন টাইম হয়েছে হচ্ছে 8:43, অর্থাৎ পদামচেন থেকে ওই লিংতাম পর্যন্ত আসতে আমার সময় লেগেছিল আধ ঘন্টা, আর তারপর লিংতাম থেকে এই রংলি পর্যন্ত আসতে লাগলো হচ্ছে আরও 20 মিনিট। এই রংলি টাউন হচ্ছে সিকিমের রংপো নদীর তীরে, আর সামনের এই ব্রিজটাই প্রবাবলি রংপো রিভার ব্রিজ। আর নিচ দিয়েই বয়ে যাচ্ছে হচ্ছে রংপো নদী। এই রংপো হচ্ছে সিকিমের 3rd লার্জেস্ট রিভার, মানে আফটার তিস্তা অ্যান্ড রঙ্গিত। বাট এখানে এই থ্যাঙ্কসটা কী জন্য লেখা? আমি এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এন্টার করিনি, থ্যাঙ্কসটা আমি ঠিক বুঝলাম না। এখানে আবার লেখা ওয়েলকাম টু দ্য 130 RCC গ্রেভ। তার মানে এটা আর্মির দুটো জুরিসডিকশনের মধ্যে কোনো একটা ডিমার্কেশন ইন্ডিকেট করছে। আমি এটা শিওর নই, একটু দেখতে হবে এটা। তো যাই হোক, আপনারা যারা কালকে আমার নাথুলা থেকে জুলুক পর্যন্ত আসার ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে ওই রুটে প্রচুর গ্লেশিয়ার লেক আপনাদেরকে আমি দেখিয়েছিলাম।
ওখানেই একটা লেক ছিল হচ্ছে ম্যানমেছো লেক। আমি কালকে ওটা ঠিক আইডেন্টিফাই করতে পারিনি, তাই আপনাদেরকে দেখানোও হয়নি। ওই ম্যানমেছো লেক থেকেই এই রংপো নদীর উৎপত্তি। আর সামনে এখানে মাইল ফলক বলছে রোরাথাং 14, রংপো 26। এখানে দেখুন যত সামনের দিকে এগোচ্ছি রাস্তাটা পুরো একদম ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। মানে এইরকম জঙ্গল এখনও রয়েছে বলেই আমাদের পৃথিবীটা বোধহয় এখনও মানুষের বাসযোগ্য রয়েছে। দেখছেন ফরেস্ট কভার। রোদ্দুর রয়েছে, এবার এখানে কিন্তু কোনো সূর্যের আলো আসছে না। এই প্রসঙ্গে আপনাদের বলি, এই সিকিমের টোটাল যে জিওগ্রাফিক্যাল এরিয়া তার প্রায় 50%ই হচ্ছে ফরেস্ট। এখানে মাইল ফলক বলছে রংলি হচ্ছে ডান দিকে আর প্যাকিয়ং হচ্ছে বাঁ দিকে। আচ্ছা, তার মানে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটাও কিন্তু আবার রংলির দিকেই চলে যাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে লোয়ার তারপিন। অর্থাৎ আপনি যখন শিলিগুড়ির দিক থেকে আসছেন এই লোয়ার তারপিন জায়গাটাকে একটু মার্ক করে রাখবেন। এখান থেকেই রংলি যাওয়ার দুটো রাস্তা আপনি পাবেন, একটা হচ্ছে যেটা দিয়ে আমি আসলাম, আর একটা হচ্ছে ওই সামনেই যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম। সামনেটা এখানে কি অসাধারণ লাগছে একবার দেখুন, মানে মাইন্ড ব্লোয়িং। কেউ যেন এখানে সবুজের প্রলেপ দিয়ে গেছে একদম। এরকম জায়গায় নিজের বাইক চালিয়ে যাওয়ার অনুভূতিটা কিন্তু আলাদাই। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো আমাকে চেনেনই, আর যারা আজকেই এই চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য আরও একবার ছোট্ট করে আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। আমি অনির্বাণ, আমি কর্মসূত্রে এখন নর্থ বেঙ্গলেই থাকি। এই বাইক নিয়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্সগুলোই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে শেয়ার করি। আমার মনে হয় আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে এই নর্থ বেঙ্গল সিকিমের রাস্তাঘাট নিয়ে আপনাদের কনফিউশন অনেকটাই ক্লিয়ার হবে। আর এটা শুধু বাইকারদের জন্যই না, আমার মনে হয় আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারাও যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে এখানকার রাস্তা সম্পর্কে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। তাই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে শেয়ারও করে দিতে পারেন। আর সামনে এখানে মাইল ফলক বলছে রংপো বাদিকে 11 কিলোমিটার আর প্যাকিয়ং গ্যাংটক এগুলো হচ্ছে ডান দিকে। অর্থাৎ পুরো সার্কিট ঘুরছি আমরা। আর এই বোর্ডটা দেখুন, এই জায়গাটার নামই হচ্ছে রোরাথাং। এই রোরাথাংও হচ্ছে রংপো নদীর তীরে। এই যে নিচ দিয়েই বয়ে যাচ্ছে হচ্ছে আপনার রংপো নদী। আর এই রোরাথাং ব্রিজটাকে একটু মার্ক করে রাখবেন, এটা একটা জাংশন পয়েন্ট।
এখান থেকেই আপনার এই দিকে বেরিয়ে যাবে প্যাকিয়ং, আর এই দিকে চলে যাব আমি ফর রংপো। এখানেই দেখুন বয়ে যাচ্ছে হচ্ছে রংপো নদী। রংলি, রোরাথাং এই সমস্ত টাউনগুলোই কিন্তু এই রংপো নদীর তীরেই। এদিকে ম্যাপ দেখাচ্ছে এখন এই রংপো নদী ধরেই আমি পুরো রংপো পর্যন্ত যাব। এখানে আমি চলে আসলাম হচ্ছে রংপো। এখানেও দেখুন ডান দিকের এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটাও আবার চলে যাবে হচ্ছে গ্যাংটকের দিকে। আর সামনে এখানে মাইল ফলক বলছে দার্জিলিং 58, শিলিগুড়ি 77, এনজেপি 91। এই সামনেই আসবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম ডিমার্কেটিং রংপুর পুরনো ব্রিজটা। আমি গ্যাংটক যাওয়ার সময় কিন্তু নতুন ব্রিজ ট্রাভেল করেছিলাম। চলুন সামনে গিয়ে এখন দুটো ব্রিজই আপনাদের দেখাবো। ফাইনালি এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম বাউন্ডারি। আর সামনেই দেখুন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রংপুর সেই পুরনো ব্রিজ। থ্যাঙ্কস ফর ইউর ভিজিট। আর নিচে হচ্ছে তিস্তা নদী। রংপুর এই পুরনো ব্রিজটাতে আসলেই অনেক স্মৃতির কথা মনে পড়ে। মানে আমি যখন 2020 সালে ফার্স্ট এক্সাইজ ডিপার্টমেন্টে জয়েন করি, সেই বছর বিহারে অ্যাসেম্বলি ইলেকশন ছিল। তাই ওই সময় 1 মাসের জন্য আমার এই কালিম্পংয়ে ডেপুটেশন হয়েছিল। তখন এই রংপো, মেনলি মানে যেখানেই আর কি ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার রয়েছে, সেখানে আমরা নাকা চেকিং করতাম। তাই এই সমস্ত জায়গায় আসলেই সেই পুরনো দিনের কথাগুলো বেশ মনে পড়ে। এখানে আমি চলে এসেছি হচ্ছে রংপুর নতুন ব্রিজের একদম সামনে। এই দেখুন শিলিগুড়ি থেকে এই রাস্তাটা এসে একদম এই দিকে গ্যাংটকের দিকে চলে গেল। আমি ওই রাস্তাটা দিয়েই গেছিলাম। এই যে দেখুন, এইটাই হচ্ছে রংপুর নতুন ব্রিজ। অর্থাৎ ইস্ট সিকিমের পুরো সার্কিট কমপ্লিট করে আমি আবার এই রংপুতেই চলে আসলাম। আর এদিকে এখন টাইম হয়েছে হচ্ছে সকাল 9:55। অর্থাৎ পাদামচেন থেকে স্টার্ট করে রংপো পর্যন্ত আসতে আমার টাইম লাগলো হচ্ছে ঠিক 2 ঘন্টা। এখন এই সামনে একদম মেল্লি, চিত্রে, তিস্তাবাজার, লামাহাটা হয়ে আমি ঢুকবো হচ্ছে দার্জিলিংয়ে। এখানে আমি চলে আসলাম হচ্ছে চিত্রে। এটাও একটা জাংশন পয়েন্ট, আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা হচ্ছে কালিম্পং গ্যাংটক জাংশন পয়েন্ট। চলুন এটা আপনাদের নেমে দেখাই। এই যে দেখুন ডান দিকে এই যে গেট মতো করা, এইটাই চলে গেল হচ্ছে কালিম্পংয়ের দিকে। আর এই বাদিকের রাস্তাটা যেটা দিয়ে আমি আসলাম, ওইটাই আসবে হচ্ছে গ্যাংটকের দিক থেকে, মানে সিকিমের দিক থেকে আর কি।
চিত্রে থেকে আবার স্টার্ট করে দিলাম। বাদামচেন থেকে পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি রাস্তা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, বাট তাও যদি কোনো রকম ডাউট থাকে রাস্তা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজও করতে পারেন। আর যদি আমার থেকে ট্যুর প্ল্যান বা আইটিনারি বানাতে চান তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। খুবই নমিনাল অ্যামাউন্ট রেখেছি, বাট আমার তরফ থেকে কোনো কম্পালশান নেই। চ্যানেলে ভিজিট করুন, মেম্বারশিপ পার্কসগুলো দেখুন, যদি মনে হয় এর থেকে আপনার কোনো বেনিফিট হতে পারে তবেই মেম্বারশিপ নিন। এখানে আমি তিস্তা বাজার ঢুকছি, আর সামনেই হচ্ছে তিস্তা ব্রিজ। নিচেই বয়ে গেছে হচ্ছে আপনার তিস্তা নদী। এই তিস্তা ব্রিজ ক্রস করে এপারে আসলেই হচ্ছে তিস্তা বাজার। এই সামনেই আসবে হচ্ছে তিস্তা বাজারের জাংশন পয়েন্টটা। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাবো। এই তিস্তা বাজার জায়গাটা কালিম্পং ডিস্ট্রিক্টের জুরিসডিকশনে পড়ে, আর এই জায়গাটাই হচ্ছে NH10-এর ওপরে সব থেকে লো লাইং এরিয়া। ওই কারণে তিস্তা নদীতে যখনই কোনো ফ্লাড বা ফ্ল্যাশ ফ্লাডের মতো ইভেন্ট হয় তখন এই জায়গাটাই সব থেকে এফেক্টেড হয়। সামনে এইটাই হচ্ছে তিস্তা বাজারের জাংশন পয়েন্ট। থেকে সোজা বেরিয়ে যাবে হচ্ছে NH10, আর আমি চলে যাব হচ্ছে এই বাঁ দিকে টু টেক দ্য পেশক রোড ফর দার্জিলিং। দেখুন এখানে রাস্তা আর তিস্তা নদীর ফ্লো অলমোস্ট সেম লেভেলে। আর সামনে ওই যে তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ ক্রস করেই আমি আসলাম। গত বছর সিকিমের সাউথ লোনাক লেকে যখন গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড হয়েছিল তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই তিস্তা বাজার জায়গাটাই সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল। সেই সময় এইসব জায়গার কি অবস্থা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি আমি তখন। আর রাস্তাটা এখনও কিন্তু পুরোপুরি রিকভার হয়ে উঠতে পারেনি। আসলে এই রাস্তাটা যাচ্ছেই পুরো রিভার বেড এরিয়া দিয়ে। সো এনভায়রনমেন্টালি জায়গাটা কতটা ফিজিবল এই রাস্তার জন্য সেটা নিয়ে সবসময় প্রশ্ন থেকেই যায়। তাই এই পেশক রোড অ্যাভেল করার থাকলে আমার সাজেশন হবে এই পোর্শনটুকু একটু অ্যালার্ট থাকবেন। এখানে এই রাস্তার পাশে প্রচুর ছোট বড় ঘরবাড়ি, দোকানপাট এই সমস্ত ছিল। সবই আগের বছর একদম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আসলে এই সমস্ত ডিজাস্টারগুলোই চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় যে ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্ট শুড গো হ্যান্ড ইন হ্যান্ড। এই যে উত্তরাখণ্ড, হিমাচল, সিকিম, জম্মু অ্যান্ড কাশ্মীর এই সমস্ত জায়গায় এত ডিজাস্টার হচ্ছে, তার সমস্ত কারণগুলো কিন্তু ন্যাচারাল কজ হতে পারে না, কিছু ম্যানমেড কজও রয়েছে। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা অ্যাওয়্যার হন। দেখুন সব দায় কিন্তু সরকারের হতে পারে না। বহু বছর আগে প্লেটো একটা কথা বলে গেছিলেন, স্টেট ইজ ইন্ডিভিজুয়াল রিট লার্জ।
লাভার্স মিট ভিউ পয়েন্ট ক্রস করে এখন আমি এগোচ্ছি হচ্ছে পেশক টি গার্ডেনের দিকে। আর এই পেশক রোডে কিন্তু অনেকগুলো জাংশন পয়েন্ট পড়বে। এই সামনে 11th মাইল, ওখান থেকে তাকদা তিনচুলের রাস্তাটা আলাদা হবে, দেন 9th মাইল লামাহাটা, দেন 6th মাইল যেখান থেকে দাওয়াইপানির রাস্তা আলাদা হবে, দেন 3rd মাইল যেখান থেকে মংপু যোগীঘাটের রাস্তাটা আলাদা হবে। এই প্রত্যেকটা জাংশন পয়েন্ট অলরেডি আমার একটা ভিডিওতে এলাবোরেটলি আপনাদেরকে দেখিয়েছি, তাই আজকে অতটা ডিটেলসে যাব না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। বাট আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখব। আর এখানে রাস্তা কিন্তু প্রচণ্ড স্টিপ, আর এই স্টিপ রাস্তায় আমি সবসময় রেকমেন্ড করব একটা মোমেন্টাম রেখে উঠে যাওয়ার চেষ্টা করুন। অনেকেই বলেন এই সমস্ত রাস্তায় ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করে চালানোর জন্য, বাট তাতে কিন্তু গাড়ির ওপর প্রচণ্ড প্রেশার পড়ে। তাই আমি যেটা সবসময় বলি, ফলো দ্য ইঞ্জিন সাউন্ড অ্যান্ড অ্যাকর্ডিংলি শিফট ইউর গিয়ার্স। লোপচু 11th মাইল ক্রস করে এখানে একটু দাঁড়ালাম। এমনিতে তো এই রাস্তায় প্রচুর দোকানপাট, সেখানে আপনারা দাঁড়াতেই পারেন, বাট এই সমস্ত নির্জন জায়গাগুলোতে দাঁড়ালে কি হয়, প্রকৃতির সাথে আরও ভালোভাবে নিজেকে কানেক্ট করতে পারেন। দেখুন শুধু ঝিঝি পোকার ডাক, অজানা প্রচুর পাখির ডাকও এখানে কিন্তু শুনতে পাবেন। এখন আমি এগোবো হচ্ছে লামাহাটার দিকে, অর্থাৎ 9th মাইলের দিকে। এই লামাহাটা নিয়েও আমার চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আজকে আরও ইকো পার্কে আমি ঢুকছি না। এই লামাহাটা কিন্তু দার্জিলিংয়ের খুব কাছের দারুণ একটা অফবিট ডেস্টিনেশন, আর এখানে ইকো ট্যুরিজম মডেলটাকেও খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এত সুন্দর ন্যাচারাল বিউটি এখানে, প্রকৃতির মাঝে এইসব জায়গায় যদি একটা দিন থাকেন দারুণ লাগবে। আর শুধু এখানকার এই রিচ বায়োডাইভার্সিটিই নয়, এখানকার ন্যাচারাল ভিউও কিন্তু অসাধারণ সুন্দর। দার্জিলিংয়ের কোন জায়গা থেকে সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আমায় জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে হচ্ছে এই লামাহাটা, তাকদা, তিনচুলে এই জায়গাগুলো। যেমন সুন্দর এখানকার ন্যাচারাল ভিউ, তেমনই রিচ এখানকার বায়োডাইভার্সিটি। সো সব মিলিয়ে পেশক রোডে জার্নি মানেই একটা ডিলাইটফুল এক্সপিরিয়েন্স। রাস্তাটা একটু স্টিপ, বাট ওই যে একটা কথা রয়েছে না, যে ডিফিকাল্ট রোডস অফেন লিডস টু বিউটিফুল ডেস্টিনেশনস, সেই কথাটা পেশক রোডের জন্য একদম পারফেক্ট। অ্যান্ড ফাইনালি এখানে আমি চলে আসলাম হচ্ছে 9th মাইল লামাহাটা। এই বাদিকেই হচ্ছে লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। ও এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার এই ট্যুরিস্ট মরশুমে এই পার্কিং একটা হিউজ প্রবলেম এখানে। এই যে বাদিকেই হচ্ছে আপনার লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এই উপরে দেখেন কত বড় বড় পাইন গাছ এখানে। এই পাইন গাছগুলোই লামাহাটার মেন অ্যাট্রাকশন।
আরেকটা জিনিস আপনাদের বলে দিই, লামাহাটাতে কিন্তু প্রচুর অর্গ্যানিক ভেজিটেবলস পাওয়া যায়। তাই যদি কখনো এখানে আসেন, অর্গ্যানিক ভেজিটেবলস এখান থেকে কিনতে পারেন। লামাহাটা পার করে এখন আমি এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। তবে এই লামাহাটা থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়ার রাস্তা আপনাদের আগেও দেখিয়েছি, তাই ওই একই জিনিস ইনক্লুড করে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না। তাই আজকের গল্প এখানেই শেষ করছি। আর এর সাথে সাথেই শেষ হলো আমার পূর্ব সিকিমের ভ্রমণের কাহিনীও। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইকও করে দিতে পারেন। তো চলুন আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো গন্তব্যে, পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।